তুলে ধরেও অনেকে বক্তব্য রেখেছেন এবং আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই এ বিষয়ে অবগত আছেন। কারণ আপনারা জানেন যেই সমস্ত সংকটগুলো এখানে দৃশ্যমান আকারে দেখা দিয়েছে, দ্রব্যমূল্যের কথা বলেন, তেল গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানির মূল্য বৃদ্ধির কথা বলেন, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির কথা বলেন, দুর্নীতি সেখানে আকণ্ঠ যেখানে নিমজ্জিত হয়েছে বাংলাদেশ থেকে পুঁজিপতিরা তারা দেশ থেকে যে টাকা পাচার করে দিচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো ফেরত না দিয়ে ব্যাংকগুলোকে ছোবড়া করে ফেলছে, খালি করে ফেলছে, দেউলিয়া করে ফেলছে। এগুলো হলো উপসর্গ, এটা হলো তার ফলাফল। এই যে পুঁজিবাদী দুঃশাসন এখানে চলছে, সেই পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা, শোষণমূলক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ফলাফল হিসাবে এগুলো উপরিকাঠামো হিসাবে এগুলো দেখা দিচ্ছে, এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, আবির্ভূত হচ্ছে। কাজেই সেই পুঁজিবাদ যে মূল সমস্যা, ধনিক প্রাচীন শাসন এবং শোষণ ব্যবস্থা এবং পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা, এইটা যে এখানকার যে মূল সমস্যা, সেই সমস্যার কারণেই এই উপরিকাঠামোতে এই লক্ষণগুলো, এই বিষয়গুলো আবির্ভূত হচ্ছে, দেখা যাচ্ছে। আপনারা জানেন যে সমস্ত দিক থেকে আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের ছাত্র, আমাদের নারী এবং সমাজের সাধারণ মধ্যবিত্ত জনগণ তারা কেউ আজ ভালো নেই। এই বর্তমান সরকার ধারাবাহিকভাবে ৫৩ বছর ধরে বাংলাদেশের যে শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত ছিল সেই সরকারগুলো এবং বর্তমান এই সরকার ধারাবাহিকভাবে ৩ দফায় এবং ৪র্থ দফায় ক্ষমতায় যে দখল করে আছে, এর মধ্য দিয়ে আমাদের ছাত্র সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে একটা ধ্বংস করার যে নীল নকশা, সেটা নিয়ে তারা অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই শিক্ষাকে ক্রমাগত ব্যয়বহুল করে ফেলা হচ্ছে। তার যে সাম্প্রদায়িকীকরণ এবং বাণিজ্যিকীকরণ, সেই ধারা সেটা অব্যাহত রেখেছে। নতুন করে জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রণয়নের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা যে কপিল, সেটার মধ্যে শেষ পেরে তারা ঢোকার জন্য সচেষ্ট হয়েছে। এর বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন সহ অপরাপর ছাত্র সংগঠন এবং আমাদের পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনগুলো বিদ্যমান রয়েছে। আপনারা জানেন যে এখানে দেশের নারীরা শতকরা ৫০% যেখানে নারী, তার অধিক, সেই নারীরা এখানে একটা নির্যাতনের মধ্যে আছে, নিপীড়নের মধ্যে আছে, অধিকার বঞ্চিত হিসেবে নারীরা এখানে আছে। আইনগতভাবেই তারা এখানে বৈষম্যের যে শিকার সেগুলো হচ্ছে। সম্পত্তির উত্তরাধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সম অধিকার সেগুলো নাই, সন্তানের সমমজুরি সেগুলো নাই, এবং এখানে সন্তানের যে অভিভাবকত্ব সেই ক্ষেত্রে নারীর যে অধিকার সেখানে দেওয়া নাই। সাংবিধানিকভাবে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়ের বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার এটা উল্লেখ থাকলেও সেখানে যে পারিবারিক আইন, সেটা শরিয়া আইন দ্বারা সেখানে পরিচালিত হচ্ছে। এর মধ্য দিয়ে একটা বৈষম্য আইনগতভাবে টিকিয়ে রাখা হচ্ছে এবং এর ফলে নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ ক্রমাগতভাবে বেড়ে চলছে। এমনিত অবস্থায় বাংলাদেশে মানুষ গণতন্ত্র এবং ভোটাধিকার এর বঞ্চিত হচ্ছে, গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, ভোটাধিকার হরণ করে ফেলা হচ্ছে। একটা জিনিস মানুষের মধ্যে সহজই প্রশ্ন এসেছে, তাহলে মনে হয় আর এই যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, এই ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশের মুখের উপর চেপে বসে আছে, এই দুঃশাসনের কবল থেকে বাংলাদেশের মানুষের আর মুক্তি নেয়। এটা ততদিন পর্যন্ত তার এই একটা গণজাগরণ সেটা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই সরকার যে চেপে বসে আছে মানুষের ঘাড়ের উপর, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। আমি স্মরণ করিয়ে দিতে চাই, এটাই শেষ ঘটনা। ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর এটা শেষ ঘটনা নয়। পৃথিবীর ইতিহাসে এমন দেশ আছে যে সমস্ত শরীর শাসকেরা, ফ্যাসিবাদী শাসকেরা ২০ বছর, ৩০ বছর, এমনকি ৬০ বছর পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল কায়ের জুড়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসনের মাধ্যমে। আমাদের এই ভারতবর্ষ, আপনারা জানেন এই উপমহাদেশে এগুলো দৃষ্টান্ত রয়েছে যে এখানে ব্রিটিশরা এখানকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই দেশ দখল করার পর, এই উপমহাদেশ দখল করার পর ২০০ বছর তারা এই দেশ শাসন করেছে। ২০০ বছর এই দেশের মানুষকে সেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে এবং শেষ অবধি জনগণের যে জয় সেটা অর্জিত হয়েছে। ব্রিটিশরা এখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। ব্রিটিশের পরে এখানে পাকিস্তানি শাসন আমলেও আপনারা জানেন যে ২৩ বছর ধরে পাকিস্তানি শাসক
স্বৈরশাসন এই দেশবাসীর এই ভূখণ্ডের মানুষের উপর থেকে বসছিল। 23 বছরের যে দুঃশাসন, পাকিস্তানের কায় উপনিবেশিক শাসন, সেই শাসন শোষণের বিরুদ্ধে লড়াই করেই বাংলাদেশের মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেছে। এবং এই স্বাধীন দেশে গত 53 বছর ধরে দেশের যে ধনী শ্রেণী তারা রাষ্ট্র ক্ষমতায় আসে হয়ে এখানকার যে পড়ুয়াদের শ্রেণীর যে লুটপাট, তাদের যে দুর্নীতি, তাদের যে দুঃশাসন, সেই দুঃশাসন এখানে কায়েম রেখেছে। একটা জিনিস পরিষ্কার যে এই ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটাতে না পারলে এখানে মানুষের যে মুক্তি, জনগণের যে মুক্তি, জনগণের যে অধিকার, সেই অধিকার সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। সে কারণে এই ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে, স্বৈরশাসনকে উৎখাত করতে হবে। সেটা কিভাবে করতে হবে, তার কলা কৌশল কি হবে, কর্মপন্থা কি হবে, রণনীতি কি হবে, কৌশল কি হবে, সেই বিষয়ে একটা স্পষ্ট দিক নির্দেশনা সেটা দরকার। অনেকে বক্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলেছেন, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী তারাও বলেছেন যে আমাদের জনগণের ভাষা আমরা বুঝতে পারছি কিনা এবং জনগণকে আমরা আমাদের বক্তব্যের দ্বারা, আমাদের কর্মসূচির দ্বারা আকৃষ্ট করতে পারছি কিনা। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, তাদের সেই বক্তব্যের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করে বলতে চাই, আমাদের দল মনে করে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসন মনে করে এবং আমাদের অভিজ্ঞতা বলে যে আমরা যেখানে যেখানে শ্রমজীবী মেহনতি মানুষের কাছে, সাধারণ মধ্যবিত্ত জনগণের কাছে পৌঁছাতে পেরেছি, আমাদের বক্তব্য নিয়ে যেতে পেরেছি এবং আন্দোলনে তাদেরকে আহ্বান করার জন্য, সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, সেখানে আমরা ফল পেয়েছি, ভালো ভালো ফল পেয়েছি। আমাদের অভিজ্ঞতা তাই বলে। কাজে আমরা জনগণের ভাষা বুঝি না এবং জনগণকে আমরা আকৃষ্ট করতে পারি না, জনগণ রাজনীতিবিদদের ভাষা বোঝে না, এটা ঠিক নয়। আমরা যেতে পারছি কি ঠিক সময়ে, ঠিক কথাটি দিয়ে, ঠিক স্থানে আমরা যেতে পারছি কিনা, জন্মস্থানে যেতে পারছি কিনা, সেটাই হলো আমাদের বিবেচনার বিষয়। আমাদের যে সাংগঠনিক শক্তি, ম্যান পাওয়ার, সেইটা যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা মনে করি সেই ঘাটতি পূরণ করতে পারলেই আমাদের সংগঠন, আমাদের নেতা কর্মী, সেইগুলো যদি আমরা সেই ঘাটতিটা আমরা পূরণ করতে পারি, তাহলে জনগণের কাছে গিয়ে জনগণের সাথে থেকে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা বুঝতে পারবো, আন্দোলন, জনসংগ্রাম সেগুলো গড়ে তুলতে পারবো। এটা আমাদের দলের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা বলতে চাই। আপনারা জানেন যে 7 জানুয়ারির নির্বাচন, সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন। গত 3টি নির্বাচন, বিশেষ করে স্বাধীনতার পরে এই 12টি নির্বাচনের মধ্যে 8টি নির্বাচন, গত 7 জানুয়ারির নির্বাচন সহ, সেগুলো কোনোটাই একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না এবং বাস্তবতা সত্য। শুধুমাত্র 4টি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনগুলোই তুলনামূলকভাবে আপেক্ষিক অর্থে অবাধ এবং সুষ্ঠু হয়েছে বলে মানুষ মনে করে। এর বাইরে বাকি নির্বাচনগুলো অবাধ হয় না। এই ক্ষেত্রেও একটা কেন নির্বাচন, আজকে একটা নির্বাচন, প্রতিনিধি নির্বাচন, সংসদ হোক, স্থানীয় সরকারের নির্বাচন হোক, সেই নির্বাচনগুলো অবাধ করতে পারে না, সুষ্ঠু করতে পারে না, তারও একটা ফিলোসফিক্যাল যে ভিত্তি, সেটা একটা আছে, দর্শনগত ভিত্তি আছে। সেই ভিত্তিটা সেটা যদি না বুঝতে পারি আমরা, তাহলে মনে হবে যে আওয়ামী লীগ করছে বা বিএনপি করছে বা আরেকজন করছে বা অমুক করছে তমুক করছে, ব্যাপারটা এরকম না। তারও একটা তত্ত্বগত যে ভিত্তি, সেই ভিত্তিটা আছে, অর্থনৈতিক ভিত্তি, সেই অর্থনৈতিক ভিত্তি সেখানে আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সেখানে বিশ্লেষণ করে বলেছিলাম যে পুঁজিবাদ তার উত্থানের কালে, উন্মেষের কালে তাদের যে স্লোগান ছিল, সাম্যের স্লোগান, মৈত্রীর স্লোগান, স্বাধীনতার স্লোগান, তারা তাদের বিকাশের ধারায় যখন পুঁজিবাদ অবাধ প্রতিযোগিতার স্তরে ছিল, তখন বুর্জোয়ারা তাদের যে প্রতিনিধি নির্বাচন, ভোটাধিকার, সেই ভোটাধিকারের ক্ষেত্রেও অবাধ যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা তারা দাঁড়িয়ে রাখতে পেরেছিল, কায়েম রাখতে পেরেছিল। সে কারণে তুলনামূলকভাবে আপেক্ষিক করতে সেখানে মানুষদের তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল। কিন্তু পুঁজিবাদ যখন তার বিকাশের ধারায় একচেটিয়া রূপ নিল, তখন আমরা বলছি যে সেখানে একচেটিয়া রূপ যখন নিল, তখন শাসন ব্যবস্থায় স্বেচ্ছাচারী, স্বৈরাচারী যে রূপ, সেগুলো আসলো এবং তার প্রতিফলন হিসেবে ভোটের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সেগুলো দিন দিন দুরূহ হয়ে পড়ল। এবং সেই পুঁজিবাদ বিকাশের এক পর্যায়ে এসে যখন সাম্রাজ্যবাদের রূপ নিল, তখন সেই সাম্রাজ্যবাদী ব্যবস্থায়, সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায়, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় সেখানে এসে যখন পুঁজি কেন্দ্রীভূত হল, পুঞ্জীভূত হল, তখন যখন বাজার
দখলের জন্য এক দেশ আরেক দেশের উপরে মরিয়া উঠত, তখন এই বুদ্ধদের পক্ষে আর অবাধ যে প্রতিযোগিতা সেগুলো থাকলো না, অবাধ যে ভোটাধিকার প্রতিনিধি নির্বাচনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা থাকলো না। কাজে বাংলাদেশ আজকের যুগে পুঁজিবাদী সাম্রাজ্যবাদের যুগে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আজকে সুষ্ঠু ভোট, অবাধ যে নির্বাচন, জনগণের যে ভোটাধিকার প্রতিনিধি নির্বাচন, সেই নির্বাচন আর সম্ভব না, সেখানে দুর্বল হয়ে পড়েছে। তারই ফলাফল আমরা আমাদের দেশে এখানে লক্ষ্য করছি। কাজে যদি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, আজকে বুদ্ধদের দ্বারা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বহাল রেখে সুষ্ঠু ভোট, অবাধ নির্বাচন, এটা আর আকাশের সম্ভাবনা। কাজেই আজকে এই বুদ্ধ ব্যবস্থা উচ্ছেদ করে পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে একটা শোষণহীন বৈষম্যহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে কেবলমাত্র জনগণ তার ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারবে, প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মানিত বন্ধুগণ, এখানে অনেকেই বলেছেন রাজনৈতিক দলের নেতৃত্বগুলো যে আমরা বাম ঐক্যের কথা বলছি, যে বিভিন্ন দল বিভিন্ন সংগঠন যেগুলো আছে রাজনৈতিক দল সম্পর্কে আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরুতে প্রথম বা দ্বিতীয় সংখ্যা ভ্যানগার্ডের মধ্যেই আমরা সেখানে উল্লেখ করেছিলাম যে রাজনৈতিক দল মানেই হলো কোনো না কোনো শ্রেণীর দল। একটা নির্দিষ্ট বাস্তবতায় একটা দেশে হয় একটা সঠিক বিপ্লবী দল আছে, আর তা না হলে কোনো বিপ্লবী দল নাই, নতুন করে গড়ে তুলতে হবে। এর বাইরে কোনো সত্য নির্ণয় করা যায় না, নিরূপণ করা যায় না। কাজে সঠিক বিপ্লবী দল সত্য একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাস্তবতায় সে সত্য একটাই, চোদ্দ দুইটা হতে পারে না। সে কারণে হয় একটা সঠিক বিপ্লবী দল আছে, নইলে কোনো বিপ্লবী দল নাই, নতুন করে একটা বিপ্লবী দলের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মানুষদের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা অপর রাজনৈতিক দল তাদের রণনীতি, রণকৌশল এবং তাদের যে সংগঠন পদ্ধতি, সংগঠন গড়ে তোলার প্রক্রিয়া পদ্ধতি, সেগুলো বিশ্লেষণ করে আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের অপরাপর যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো সঠিক বিপ্লবী দল নয়। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদকে সঠিক মার্ক্সীয় লেনিনীয় প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ করে মার্ক্সবাদী মূল দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশের মাটিতে বাসদকে একটা বিপ্লবী পার্টি হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেই প্রক্রিয়া অব্যাহত আছে। গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতির ভিত্তিতে আমাদের দল পরিচালনা করার মধ্য দিয়ে লেনিনীয় নীতি পদ্ধতি অনুসারে বাংলাদেশের সঠিক বিপ্লবী দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ যেখানে গড়ে উঠছে। সেই ক্ষেত্রে ঐক্যবদ্ধতার কথা বলছেন, সেই ক্ষেত্রে আমাদের দলের বক্তব্য স্পষ্ট। ঐক্য দুই রকম হতে পারে, যে সব মিলিয়ে একটা পার্টি, তাহলে একটা পার্টি কিভাবে হবে? সে একটা পার্টি হইতে গেলে চিন্তার ঐক্য, আদর্শের ঐক্য, উদ্দেশ্যের ঐক্য থাকতে হবে। সেই চিন্তার ঐক্য, আদর্শের ঐক্য, উদ্দেশ্যের ঐক্য কিভাবে হবে? যেই প্রক্রিয়াগুলো আমরা অনুসরণ করছি ভিন্ন ভিন্ন পার্টি, সেই পার্টিগুলোর প্রক্রিয়াগুলো কি ঠিক কি ব্যাঠিক সেটা নিয়ে কি আলোচনা পর্যালোচনা হয়েছে? একটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। যেমন বাংলাদেশের সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা আমাদের পার্টি ছাড়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ছাড়া অন্য কোনো পার্টি বাংলাদেশকে একটা পুঁজিবাদী রাষ্ট্র শাসন ক্ষমতায় বুদ্ধ দ্বারা অধিষ্ঠিত আছে এই কথা বলে না। কাজে রাষ্ট্র সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে, রাষ্ট্রচরিত্র নির্ধারণের ক্ষেত্রে যদি সঠিক প্রক্রিয়া দৃষ্টিভঙ্গি সেটার আলোকে সঠিকভাবে বিশ্লেষণ না করা যায়, তাহলে রণনীতি এবং রণকৌশল সেটা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো না, শত্রু মিত্র ঠিকভাবে নির্ধারণ করতে পারবো না। আর শত্রু মিত্র ঠিকভাবে নির্ধারণ না করতে পারলে লড়াই সেটা জয়যুক্ত হবে না, সংগ্রাম সেটা জয়যুক্ত হবে না। সেগুলো নিয়ে ডিবেট কি, বিতর্ক কি? আপনারা জানেন আমাদের পার্টির পক্ষ থেকে একবার যখন বামফ্রন্ট, সেই বামফ্রন্টের মধ্যে একটা আলোচনা করতে বলেছিলাম যে বামফ্রন্টের যে দলগুলো আছে, শরীর দলগুলো, সেই দলগুলোর যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, তাদের মধ্য দিয়ে একটা ডায়লগ হোক, একটা মত বিনিময়, ডিসকাশন হোক, বাংলাদেশের রাষ্ট্রচরিত্রটা কি, এই ক্ষেত্রে রণনীতি রণকৌশল কি হবে, কোন পার্টি কি মনে করে, সেটা নিয়ে একটা মতবাদিক যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে সেই প্রস্তাব গ্রহণ করে বামফ্রন্টের মধ্যে একটা আলোচনা শুরু হয়েছিল। কিন্তু প্রথম দিনে সেই আলোচনা যখন সূত্রপাত হচ্ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেখানে দুই পার্টি একটা মতবাদিক সংগ্রামের যে বই পুস্তিকা সেগুলো নিয়ে মারামারি লেগে যায়, হাতাহাতি লেগে যায়। সেই হাতাহাতির পরে সেই মতবাদিক যে সংগ্রাম, সেই সংগ্রাম ভণ্ড হয়ে যায়। কাজে আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগের কোনো হাতে নাই। আমরা এখন সব বামপন্থী দলগুলোকে আহ্বান জানাই যে আসে সেগুলো নিয়ে একটা পলিটিক্যাল ডিসকাশন হচ্ছে, অ্যাগ্রি টু ডিসএগ্রি।
প্রত্যেকের যে নীতি আদর্শ সংগঠন সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আসলে আমরা সঠিকতা ব্যক্তিগতা সেগুলো নিরূপণের ক্ষেত্রে সত্য মিথ্যা সেটা নির্ধারণের ক্ষেত্রে আসলে আমরা আলোচনায় মিলিত হই। আমাদের পক্ষ থেকে একটা উদাত্ত আহ্বান আছে। আজকের এই সমাবেশ থেকে এই মিলনমেলা থেকেও আমরা আহ্বান জানাতে চাই অপরাপর বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে আসেন এইভাবে একটা মতবাদিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা সঠিকতা ব্যক্তিগতা নিরূপণের মাধ্যমে সঠিক রণনীতির কৌশল সেটা নির্ধারণ করে বাংলাদেশের আগামী দিনের যে বিপ্লবী সংগ্রাম সেই সংগ্রামকে জয়যুক্ত করি, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। একটা ছোট্ট বিষয় থেকে বলবে যে আমাদের পার্টির রণনীতি এবং রণকৌশল সমাজ বিশ্লেষণ এইটার সাথে তো কোনো পার্টি একমত না বাংলাদেশে। অপরাপর যে বামপন্থী দলগুলো আছে আমরা একটা সাম্প্রতিককালে একটা পুস্তিকা বের করেছি বাংলাদেশের এই ডানদিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাষ্ট্রচরিত্র বিশ্লেষণে বিপ্লবী পার্টির জন্য অপরিহার্য। আপনারা অনেকে পেয়েছেন, অনেকে পান নাই, যারা পান নাই তারা বইয়ে নিয়ে যাবেন, সংশ্লিষ্টে আছে। সেখানে আমরা আমাদের সমাজ বিশ্লেষণের কথা বলেছি যে ডানদিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গিটা কি, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, সেই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশের সমাজটা কিভাবে বিশ্লেষণ করতে হবে সেটা আমরা উল্লেখ করেছি। কিন্তু সেইটা নিয়ে কোনো পার্টির পক্ষ থেকে তাদের লিটারেচারের মাধ্যমে, তাদের পত্রিকার মাধ্যমে বা অফিসে এসে বা আমাদেরকে ডেকে এই বিষয় নিয়ে যে একটা আলোচনা করবে, একটা মতবাদিক যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু করবে সেটা কেউ পারবে। আমি ব্যক্তিগতভাবে নিজে আমাদের পার্টির নেতারা অপরাপর বামপন্থী পার্টির নেতৃবৃন্দকে সেই পুস্তিকাটা আমরা সরবরাহ করেছি। কিন্তু কারো কাছ থেকে এদিকে সমালোচনামূলক প্রশংসামূলক কোনো ধরনের যে বক্তব্য সেটা আসে না। কারণ এই ধরনের একটা মতবাদিক বিতর্ক ছাড়া কিভাবে সব পার্টি মিলে এক পার্টি হয়ে যাবে সেটা সম্ভব না। সেই জন্য আমাদের পার্টির পক্ষ থেকে বাম ঐক্যের আরেকটা দ্বিতীয় ফর্মুলা সেটার কথা আমরা ঘোষণা বলেছি যে কমিউনিস্টরা এক পার্টি হতে পারে অথবা এক পার্টি যতদিন না হতে পারছে ততদিন পর্যন্ত একটা যুক্ত ফ্রন্ট আন্দোলন, সেই যুক্ত ফ্রন্ট আন্দোলনের মাধ্যমে সেটা আমরা পরিচালনা করতে পারি। সেখানে আমরা যে সমস্ত বিষয়গুলো ঐক্যমত্য আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো, যেগুলো নিয়ে বিরোধ আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাবো, সেগুলো নিষ্পত্তি করে ঐক্যে পৌঁছানোর জন্য। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন সময় আপনারা জানেন যে 5 দল, বামফ্রন্ট ইত্যাদি ইত্যাদি জোট এখন বাম গণতান্ত্রিক জোট আছে, সেই জোটবদ্ধ আন্দোলন চলছে। সেই জোটবদ্ধ আন্দোলনের ক্ষেত্রেও আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে প্রস্তাব রেখেছিলাম যে একটা জোট সেটা ফাংশন করতে গেলে তার যদি একটা কর্মসূচি ভিত্তিক প্রোগ্রামেটিক অ্যালায়েন্স যদি আমাদের হতে পারে তার জন্য কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো ঠিক করা দরকার। এই গাড়িকে আমরা যেমন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট, সেই বামফ্রন্টের একটা স্ট্রাকচার আছে, সেখানে একটা কাঠামো আছে, সেখানে একটা সেক্রেটারিয়েট আছে, সেখানে বামফ্রন্টের একজন চেয়ারম্যান আছে। যেই হোক না কেন আমরা সবাই মিলে কি সেটা ঠিক করতে পারি না? এই প্রস্তাব সেই বামফ্রন্টের সময়ে, 5 দলের সময়ে, এখনকার বামফ্রন্টের জুড়ে যদিও আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে বারে আমরা উত্থাপন করেছি। এইভাবে এটাকে দিয়ে একটা কার্যকর যোগ করতে হয়, একটা প্রোগ্রামেটিক অ্যালায়েন্স যদি আমাদের করতে হয় তাহলে সেই প্রোগ্রামেটিক অ্যালায়েন্সের জন্য এই ধরনের কাঠামোগত দিক, স্ট্রাকচারের যে বিষয়, সেক্রেটারিয়েটের যে বিষয় এবং তার যে কমন একটা ফান্ড ইত্যাদি ইত্যাদি নানা বিষয়, সেই বিষয়গুলোতে ঐক্যমত্য পোষণ করতে হবে এবং তার ভিত্তিতে আমাদের অগ্রসর করতে হবে। সেই বিষয়েও তেমন কোনো সারা এবং নীতিগতভাবে ঠিক মনে করে, কিন্তু পদ্ধতিগতভাবে সেটা গড়ে তোলার ক্ষেত্রে যে উদ্যোগ, যে একাগ্রতা, সেই একাগ্রতার সেগুলো ঘাটতি আছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা বারবার চেষ্টা করতেছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমরা এর বাইরে আর কি করতে পারি? তাহলে এই বাম ঐক্য এটা জনগণের আকুতি আছে, কর্মীদের আকুতি আছে, কিন্তু কর্মীদের আকুতি থাকলেই তো হবে না, জনগণের আকুতি থাকলেই তো হবে না। তাহলে সেটার জন্য একটা অবজেক্টিভ কন্ডিশন, অর্থাৎ রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে নেতাদের মধ্যে সেই ধরনের একটা রিয়েলাইজেশন, সেই রিয়েলাইজেশনের ভিত্তি সেটা যদি করে না ওঠে তাহলে এখানে সুনির্দিষ্টভাবে এই ধরনের একটা প্রোগ্রামেটিক অ্যালায়েন্স, একটা কর্মসূচি ভিত্তিক যে ঐক্য জোট সেটা করে তোলা এখন পর্যন্ত সম্ভব হয় না। এই জন্য এখন আমাদের মধ্যে যে দাবি দেওয়া ভিত্তিক যে কমন মিনিমাম যে অ্যাগ্রিমেন্ট, সেই অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের কিছু কিছু ইস্যু ভিত্তিক যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম হচ্ছে এবং সেই ভিত্তিতে আমাদের এই জোটবদ্ধ যে আন্দোলন, সেই আন্দোলনগুলো চলছে। এখানে অনেকে বিভিন্ন সময় বলেন, আমাদের একরকমের বাংলাদেশ দল বলছেন এটা ঠিক, এটা তো শুরু থেকেই আমাদের দলের পক্ষ থেকে বলেছে। এই জন্য এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এটার মধ্যে আমার একটা বিশেষ প্রকৃত লাগাতে হলো কেন? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সামনের বাংলাদেশ। আমরা আমাদের দলের জন্মলগ্ন থেকে আমরা বলে আসছি যে মুক্তিযুদ্ধের মধ্যে এখানকার শ্রমিক ছিল, কৃষক ছিল, মধ্যবিত্ত সাধারণ মানুষ ছিল এবং এখানকার যে বুর্জোয়া শ্রেণী, ধনী শ্রেণী, সেই ধনী শ্রেণী তারাও এখানে মুক্তিযুদ্ধের মধ্যে ছিল।
তার মানে উর্দি ধনী শ্রেণীর আকাঙ্ক্ষা আর শ্রমিক কৃষকের আকাঙ্ক্ষা, দুই আকাঙ্ক্ষা এক ছিল না, তাদের মধ্যে পার্থক্য ছিল। উর্দি ধনী শ্রেণী তারা চেয়েছে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের কবল থেকে মুক্ত করে স্বাধীন করতে পারলে তারা এখানকার ব্যবসা বাণিজ্য রাষ্ট্র ক্ষমতার সমস্ত কিছু ব্যাংক বিমা এগুলোর মালিক হবে, এগুলো নিয়ন্ত্রণ করবে এবং লুটপাটের জন্য তাদের একটা নির্বাহের ক্ষেত্র সেটা তারা তৈরি করতে পারবে। আর শ্রমিক কৃষক তারা মুক্তিযুদ্ধ করেছিল শোষণ থেকে মুক্তির জন্য, সাম্যের জন্য, তাদের মৌলিক মানবাধিকার সেই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। কারণ দুজনের আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু স্বাধীনতা পাকিস্তানিদের চালাতে হবে এই জায়গায় আমাদের একটা ইউনিট ছিল, ঐক্য ছিল। সেই ঐক্যের ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে দেশ এবং তারা সেখানে নেতৃত্ব থাকার কারণে দলিত শ্রেণীর রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা নেতৃত্ব থাকার কারণে সেখানে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর দলিত শ্রেণীর যে স্বার্থ সেই স্বার্থে এখানকার রাষ্ট্র শাসন ব্যবস্থা সেখানে পরিচালিত হয়ে আসছে গত 53 বছর ধরে। সেই জন্যই এখানে বাংলাদেশের যেমন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা আছে, অপরদিকে ধর্মের যে ব্যবসা সেই ব্যবসা আছে। ধর্মকে ব্যবসা হিসেবে নিয়ে তারা একদল রাজনীতি করতে চায়, আর মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসেবে নিয়ে একদল রাজনীতি করতে চায়। তারা ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকা এই লড়াই, সেই লড়াই করতে হবে। সেই জন্যে মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা আমরা থেকে বলি, মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র যেখানে বলা হয়েছিল যে সামনের বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, এই যে তিনটা শব্দ দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, ঘোষণাপত্র উল্লেখ করে সেইটাই ছিল মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। অর্থাৎ সামনের বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ। সেই সামাজিক ন্যায় বিচার বাংলাদেশে নাই, মানবাধিকার মৌলিক মানবাধিকার সেগুলো নাই। এখানে সাম্যের পরিবর্তে বৈষম্যের যে পাহাড়, সেই পাহাড় তৈরি হয়েছে। সেই কারণে যারা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তাদের থেকে এটা পার্থক্য করার জন্যই আমরা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা সেই চেতনার কথা এখানে উল্লেখ করেছি। আমাদের কংগ্রেস সেটা বুঝে নাই। আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা, শোষণ মুক্তির চেতনা, কেন্দ্রীভূত চেতনা মুক্তিযুদ্ধের, সমাজতন্ত্রের চেতনা, সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার চেতনা, সেই সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা লড়াই করছি এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। এবং আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক করে উঠতে সেই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সমাজতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সেই লড়াই করছে, সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি। এখানে কমরেডরা অনেকেই বলেন, বিভিন্ন জন বলেন যে অনেকে বলে গেছেন, আমাদের স্যারও এখানে বললেন সেটা ঠিক যে রাশিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন কেন হলো। আমাদের কংগ্রেস উপদেষ্টা তিনি বলেছেন আগামী মাসখানেকের মধ্যেই আমরা হয়তো সমাজতন্ত্রের যে বিপদ, এটা পূর্ণাঙ্গ না। আমাদের এই মুহূর্তের দক্ষতার মধ্যে, এই মুহূর্তের বিবেচনার মধ্যে আমরা যতটুকু পর্যন্ত অনুধাবন করতে পেরেছি, পর্যবেক্ষণ করতে পেরেছি, আয়ত্ত করতে পেরেছি, অনুসন্ধান করতে পেরেছি, তার ভিত্তিতে আমাদের একটা যে মূল্যায়ন, সেই মূল্যায়ন আমরা সেখানে হাজির করবো যে সমাজতন্ত্রের বিপর্যয়ের কারণ কি। এখন সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে সেটা তো ঠিক, ফলাফলে সেটা আমরা সবাই প্রত্যক্ষ করছি। একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেই দুর্ঘটনা কবলিত গাড়ি দুর্ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই দেখছি, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হচ্ছে। কিন্তু কি কারণে দুর্ঘটনা কবলিত হলো, কি কারণে সমাজতন্ত্রের ব্যবস্থার বিপর্যয় ঘটলো, সেইটার কারণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে বের করতে না পারলে আমরা পরবর্তীতে যে সমাজতন্ত্রের আন্দোলন সেই আন্দোলনকে ব্যবহার করতে পারবো না। সেজন্য আমাদের পার্টি শুরু থেকে সেই ক্লাস যখন ছিল তখন পার্টির পক্ষ থেকে একটা মূল্যায়ন ছিল, যদিও আমাদের পার্টির সেই সময় দুর্বলতার কারণে আমরা একটা প্রকাশনা আকারে সেটা প্রকাশ করতে পারিনি যে ক্লাস থেকে দিয়েছিল, তখন থেকে আমাদের সেটা বলছিলাম এটা কি। এবং তারও আগে 56 সাল থেকে করছে যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয় স্টালিনের মৃত্যুর পর, তখন বিষ্ণু কংগ্রেসের মধ্য দিয়ে যেখানে সুন্দরী ধারা আধুনিক সংশোধন ভাগ যেখানে সেখানে যাত্রা শুরু করে সোভিয়েত ইউনিয়নে, সেটা আমরা উল্লেখ করেছি, সেটা দেখানোর চেষ্টা করেছি কীভাবে আছে। তো সেইগুলো আমরা সেই বিপর্যয়ের কারণগুলো আমরা দেখাতে পারবো। এই যে সমাজতান্ত্রিক ব্যবস্থা বিপর্যয় এবং চীনের যে বর্তমান অবস্থা যে অবস্থা ধাবিত হচ্ছে, সেটাও একদিকে যদি এই তার মূল ফেরানো না যায় তাহলে এটাও হয়তো সোভিয়েত ইউনিয়নের মতোই, রাশিয়ার মতোই যে সমাজতান্ত্রিক ব্যবস্থা সেটা একদিন ধ্বংস হয়ে যাবে এবং সাম্রাজ্যবাদী দেশে সেটা পরিণত হবে, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশে পরিণত হবে। কাজে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, রাশিয়া থেকে শিক্ষা নিতে হবে, চীন থেকে শিক্ষা নিতে হবে, কিউবা থেকে শিক্ষা নিতে হবে, ভিয়েতনাম থেকে শিক্ষা নিতে হবে, উত্তর কোরিয়া থেকে শিক্ষা নিতে হবে, লাওস থেকে শিক্ষা নিতে হবে। সমস্ত দুনিয়া যে সমাজতান্ত্রিক দেশগুলো ছিল সেগুলো কিভাবে সমাজতন্ত্র হয়েছিল, কেন তার বিপর্যয়
ঘটেছে, আজকে সমাজতান্ত্রিক ব্যবস্থা নাই, বিশ্ব ব্যবস্থা হিসাবে সমাজতন্ত্র যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা আজকে কেন ধ্বংসের মুখে দাঁড়ালো, সেগুলোর কারণ আমাদেরকে উদ্ধার করতে হবে। সেই কারণ উদ্ধার ছাড়া আমরা আমাদের এক পাও আমরা পথ চলতে পারবো না, অগ্রসর হতে পারবো না, এবং সেই কাজ পার্টির পক্ষ থেকে আমরা নিরলসভাবে করার চেষ্টা করছি এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। অনেকে বলেন যে মার্ক্সবাদটা হয়তো সমাজতান্ত্রিক ব্যবস্থা বিপর্যয় দেখে বলে যে মার্ক্সবাদ অকার্যকর হয়ে গেছে, মার্ক্সবাদ দিয়ে চলবে না, গতানুগতিক মার্ক্সবাদ দিয়ে চলবে না। এটা একটা জনপ্রিয়, এটা পপুলিস্ট একটা যে শব্দ, পপুলিস্ট একটা বাক্য, এটা পরিণত হয়েছে, কথা পরিণত হয়েছে, বক্তব্য পরিণত হয়েছে যে মার্ক্সবাদ দিয়ে হবে না। যেটা বুঝলাম, মার্ক্সবাদ দিয়ে হবে না, কোন বাদ দিয়ে হবে? যারা বলেন যে মার্ক্সবাদ দিয়ে হবে না, গতানুগতিক মার্ক্সবাদ দিয়ে হবে না, তাহলে কি মার্ক্সবাদ দিয়ে হবে, কোন ধরনের মার্ক্সবাদ দিয়ে হবে, তার কোনো রূপরেখা কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর মানে কেউই এখন পর্যন্ত সেই দিক নির্দেশন সেখানে দিতে পারে নাই। কিন্তু মার্ক্সবাদের পরিবর্তে এই বাদ দিয়ে মানুষের মুক্তি হবে, শ্রমিক মুক্ত হবে, শোষণমুক্ত সমাজ সেটা প্রতিষ্ঠা করা যাবে, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার অবসান ঘটিয়ে সাম্যবাদী বিশ্ব ব্যবস্থা সেটা প্রতিষ্ঠা করা যাবে। এই ধরনের কিন্তু বক্তব্য কেউ আজ পর্যন্ত এখানে তুলে ধরতে পারে না। কিন্তু আমরা যারা মার্ক্সবাদী তারা তো জানি মার্ক্সবাদ হলো কমপ্লিট অ্যানালাইসিস অফ কমপ্লিট সিচুয়েশন, বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণের মধ্য দিয়েই মার্ক্সবাদকে নিজ নিজ দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতার আমাদের সেখানে প্রয়োগ করতে হয়। কারণ সেই ক্ষেত্রে যারা বলে গতানুগতিক দিয়ে হবে না, আমরা তো বলছি না যে রাশিয়ার মতো করে বাংলাদেশের বিপ্লব হবে, চীনের মতো করে বাংলাদেশের বিপ্লব হবে, কিউবার মতো করে বা ভিয়েতনামের মতো করে বা উত্তর কোরিয়ার মতো করে বাংলাদেশের বিপ্লব হবে। এটা এক দেশের অনুকরণ করে কোনো দেশের বিপ্লব হয় না। কারণ রাশিয়ায় যেভাবে বিপ্লব হয়েছে চীনে সেভাবে হয় না, চীনে যেভাবে হয়েছে কিউবায় সেভাবে হয় না, কিউবায় যেভাবে হয়েছে উত্তর কোরিয়ায় সেভাবে হয় না, ভিয়েতনামে সেভাবে হয় না। কারণ প্রত্যেকটা দেশের আলাদা আলাদা বাস্তবতা আছে, সেখানকার আর্থসামাজিক ব্যবস্থা আছে, সেখানকার মানুষের রুচি, সংস্কৃতি, মন মানসিকতা, পরিবেশ, আবহাওয়া সমস্ত কিছু মিলিয়ে সেখানকার বিবেচনা সেখানে মার্ক্সবাদকে প্রয়োগ করতে হয়। এই জন্যই মার্ক্স সেখানে বলেছেন, লেনিন বলেছেন যে মার্ক্সবাদ হলো একটা গতিশীল চিন্তা, গতিশীল দর্শন, বিকাশমান দর্শন। কারণ বিজ্ঞান যেমন এক জায়গায় থেমে থাকে না, তাদের বিজ্ঞান ভিত্তিক দর্শন মার্ক্সবাদ এক জায়গায় থেমে থাকবে না, এক জায়গায় থেমে থাকে না। মার্ক্সবাদকে ক্রমাগতভাবে পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে তার বাস্তব অবস্থার বিশ্লেষণের মধ্যে দিয়ে মার্ক্সবাদকে উন্নত করতে হয়। বাংলাদেশের মাটিতেও মার্ক্সবাদকে বাংলাদেশের মতো করে প্রয়োগ করে এখানে বিপ্লবী আন্দোলন এবং বিপ্লবী সংগ্রাম করতে হবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক সেই কাজটি সেটা করছি আমরা। সেইখানে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, আমরা ত্রুটি বিচ্ছুতি যখনই আমরা অনুধাবন করতে পারছি সেগুলো থেকে মুক্ত হয়ে, ত্রুটি মুক্ত হয়ে আমরা আবার নতুন করে যে সংগ্রাম, সেই সংগ্রাম দাঁড়িয়ে রাখার জন্য সচেষ্ট হয়েছি। কংগ্রেস এবং বন্ধুগণ, আপনারা জানেন এখানে অনেকে এসে আজকে অনেকে আসতে পারেন নাই তাকে ধারের জন্য। আমাদের এই মিলন মেলায় অন্তত 200 জনের মতো আমাদের লিটল কংগ্রেসরা থাকে, ছোট বাচ্চারা থাকে, যারা আগামী দিনে বিপ্লবী হবে, সেই বিপ্লবীরা হবে। কিন্তু প্রচন্ড তাপদাহের জন্য এখানে আজকে তারা মানে উপস্থিত হতে পারেনি। অনেকে তারা গোটা পরিবার নিয়ে এখানে আসে। মিলন মেলা আমরা সেখানে এইভাবে নাম দিয়েছি। আমরা প্রথমে বলছিলাম যে এটাকে বার্ষিক সভা, আমাদের সমর্থক শুভানুধ্যায়ীদের বার্ষিক সভা, তারপরে বললাম যে সমর্থক শুভানুধ্যায়ীদের বার্ষিক পুনর্মিলনী, তারপরে আমরা এটাকে একটা মিলন মেলা শুধুমাত্র আমাদের দলের লোক না, দলের বাইরের লোক তারাও এসে দেখো আমাদের দলের যে পরিবেশ, সেই পরিবেশের মধ্য দিয়ে কতটুকু তাপ উত্তাপ সেগুলো তৈরি হয়, সেগুলোর মধ্য দিয়ে তারাও কিভাবে বিপ্লবী আন্দোলনের পরিপূরক সহায়ক শক্তি হিসাবে সেখানে সামনে আসতে পারে কিনা ভবিষ্যতে, সেই চিন্তা থেকে এটা একটা মিলন মেলায় সেখানে নাম দিয়েছিলাম। সেটাকে এখানে মিলন মেলা হিসাবে আমাদের এটা পরিচালিত হয়ে আসে। এখানে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে পার্টির সাথে তারা সম্পৃক্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। তারা কিভাবে পার্টির সাথে কাজ করবে, এখানে ইতিমধ্যে যে বিভিন্ন বক্তব্য রেখেছে তারা খুবই নবীন, যে তারা এসেছে আমাদের দলের সংস্পর্শে, দলের সাথে যুক্ত হয়েছে, কেউ 1 মাস, কারো 3 মাস, 2 মাস, এরকম আছে। আমাদের এই মিলন মেলায় এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছে। এবং যেহেতু অনেকেই অবসরপ্রাপ্ত, তারা বলছে যে আমাদেরকে কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন? আমরা সমাজ পরিবর্তন চাই, বিপ্লব চাই, মার্ক্সবাদ সমাজতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা চাই। কিন্তু কোন পার্টি দিয়ে হবে, কিভাবে হবে, আমরা নানান দিকে পথ খুঁজছি। আমরা ভাষাদের কর্মীদের সাথে কথা বলে তাদের পুস্তিকা কিছু করে তাদের সংস্পর্শে এসে আমাদের কাছে মনে হয়েছে এটা একটা সঠিক দল হিসাবে বিবেচিত হতে পারে, এটা সঠিক দল হিসাবে তারা কার্যক্রম পরিচালনা করছে, আমাদের সাথে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা, আগ্রহ এবং প্রকাশ করছে।
কাজে সেই ক্ষেত্রে আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা বলে আসছি আমাদের কেন্দ্রীয়ভাবে দুর্বলতা আছে, জেলাগুলোর মধ্যে আমাদের দুর্বলতা আছে। এই সমস্ত মানুষকে তারা তো পার্টি এবং দৈনন্দিন প্রতিদিনের যে মিটিং, গণসভা সংগ্রহ, ব্যাংক বিক্রি ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তারা তো অংশগ্রহণ করতে পারবে না বয়সের জন্য, বার্ধক্যের জন্য, তাদের অবস্থানের কারণে। কিন্তু তারা তাদের অবস্থান থেকে পার্টিটাকে অগ্রসর করে দিতে চায়, সহায়তা করতে চায়, তাদের জন্য তো প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্মের জন্য কিন্তু পার্টির পক্ষ থেকে বারে আমরা বলেছিলাম আমাদের যে পেশাজীবী সংগঠনগুলো আছে, আমাদের যে শিক্ষক ফোরাম, প্রগতিশীল শিক্ষক ফোরাম, আমাদের আইনজীবীদের যে সংগঠন প্রগতিশীল আইনজীবী ফ্রন্ট, আমাদের সাংবাদিকদের যে সংগঠন, আমাদের প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসকদের সংগঠন, এই জন্য যে পেশাজীবী সংগঠন, সেই পেশাজীবী সংগঠনগুলোকে গড়ে তোলার জন্য আমাদের মন্তব্য দিতে হবে। আজকের এই নিরন্তরা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক শিক্ষক আসছেন, অনেক আইনজীবী আসছেন, সাংবাদিক আসছেন, অনেক পেশাজীবী আসছেন। সেই পেশাজীবীদেরকে আমরা বলবো যার যার অবস্থান থেকে আপনারা নিজেরা সংগঠিত হন। আমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন পেশাজীবীদের সংগঠন, সেই সংগঠনগুলো গড়ে তোলে তাদের আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে সম্মিলিত পেশাজীবীদের সংগঠন, সেই সংগঠনের মধ্য দিয়ে পেশাজীবীদের যে সংগ্রাম এবং এখানকার সমাজ পরিবর্তনের সংগ্রামের সাথে সেই সংগ্রামকে যুক্ত করে আমাদের আগামী দিনের যে লড়াই সংগ্রাম সেটিকে আমরা অগ্রসর করে দিতে চাই। তাহলে সেই পেশাজীবী সংগঠনগুলো গড়ে তোলার জন্য যারা পার্টি নেতৃবৃন্দ আছেন, আমাদের সমর্থক সভা কমিটি আছে, বিভিন্ন পেশাজীবী কংগ্রেসরা আছেন, তাদের কাছে আহ্বান পার্টি কেন্দ্রীয় পক্ষ থেকে আপনারা নিজ নিজ জায়গা থেকে এই পেশাজীবী সংগঠন গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করুন। অনেকে বলেছেন যে একটা গবেষণা ছিল দরকার, অবশ্যই। এখন জামান ভাই আমাদের সময় মানে জানার সুযোগ হয় না, পরবর্তীকালে সেগুলো বিভিন্ন পুস্তক পত্রিকা পড়ে এবং বিশেষ করে তোমার কাছ থেকে আলোচনা করে আমরা শুনতে চাই যে এখন বাংলাদেশের যে জাতীয়তাবাদী আন্দোলন, বুর্জোয়া আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যেও তাদেরও কিন্তু একটা গবেষণা চলছে। তার দেশের অর্থনীতিটা কি, অর্থনীতিতে বৈষম্যটা কেমন ছিল, আমাদের কর্মসূচিগুলো কিরকম হওয়া উচিত, কি কোন বক্তব্য এই সময় মানুষের সামনে হাজির করা দরকার, তার জন্য কিন্তু একটা সেল ছিল। ওই যে প্রফেসর রেহমান সোহান সহ, আনিসুর রহমান সহ, এরা একটা অর্থনীতিবিদরা, এদের একটা ইয়ে ছিল যে তারা 5-6 ছাত্র ছিল, তারা মিলে গবেষণা করত। কাজে একটা বুর্জোয়া সংগঠন, একটা জাতীয়তাবাদী আন্দোলন, তার মধ্যেও এই ধরনের একটা সেল, এই ধরনের একটা ফোরাম সেটা থাকে। একটা বিপ্লবী পার্টির তো এটা অবশ্যই এই ধরনের একটা গবেষণা আছে, নানা প্রান্তে প্রান্তে কি আলোচনা হচ্ছে, সারা দেশে কি আলোচনা হচ্ছে, অপর সংগঠনের মধ্যে কি আলোচনা হচ্ছে, বিভিন্ন দেশে দেশে কি আলোচনা হচ্ছে, আন্দোলন, সমাজতন্ত্রের আন্দোলন, সাম্যবাদের আন্দোলন কোন গতিপথের আগে হচ্ছে, কোন দিকে মন দিচ্ছে, এগুলো নিয়ে যে তথ্য উপাত্ত, সেগুলো নিয়ে গবেষণা তথ্য উপাত্ত সংগ্রহ করা, পার্টি কেন্দ্রীয় কমিটিকে সেগুলো সার্ভ করা, সেগুলোর জন্য দরকার, অবশ্যই দরকার। কিন্তু আমাদের সেই জন্য সেই ধরনের একটা ম্যান পাওয়া, সেটা তো লাগবে। কন্ট্রাক্টের কাছে আমি আহ্বান জানাবো যে নিজেরা যদি একটু স্বেচ্ছায় ভলেন্টিয়ার করেন, আপনারা যদি নিজেরা সমর্পণ করেন, তাহলে পার্টি সেই উদ্যোগ অবশ্যই নেবে। অবশ্যই পার্টির মাথায় যে চিন্তা আছে, পার্টির চিন্তা ভাবনা আছে, এই ধরনের গবেষণা সেটা করার জন্য আপনারা যদি স্বেচ্ছায় ভলেন্টিয়ার করেন, আপনারা যদি পার্টির কাছে আপনাদের নামগুলো দেন, আমরা তাদেরকে নিয়ে একটা গবেষণা সেল, সেই গবেষণা সেলের যাত্রা সেটা শুরু করতে পারি। আমাদের পার্টির যে প্রকাশনাগুলো, সেই প্রকাশনাগুলো পুরনো, সেগুলোকে আপডেট করা দরকার। অনেকগুলো আছে, সেগুলোকে নতুন নতুন কিছু তথ্য উপাত্ত পরিসংখ্যান সেগুলো দিয়ে আপডেট করা দরকার। নতুন নতুন বেশ কিছু এখন লিটারেচার লাগবে, প্রকাশনা লাগবে, বক্তব্য লাগবে। সেই লিটারেচার ছাড়া নিজেরা শিক্ষিত হতে পারবো না, জনগণকে শিক্ষিত করতে পারবো না, সমাজের মানুষকে শিক্ষিত করতে পারবো না। আর এই বিপ্লবী আন্দোলনকে সম্পৃক্ত করা এবং বুর্জোয়া ব্যবস্থা, প্রতিবাদী ব্যবস্থা, তার যে উন্মোচন সেটা করা এবং প্রকৃত মুক্তির পথ কি সেটা দিক দিশা সেটা আমরা দেখাতে পারবো না। সেজন্য সেই প্রকাশনার দিকটাও পার্টির খেয়াল আছে। পার্টি ইতিমধ্যে অপরাপর বামপন্থীদের তুলনায় অনেক এগিয়ে আছে, কিন্তু চাহিদার তুলনায় এটা খুবই নগণ্য। এটা সাগরের মধ্যে এক বিন্দু জলের মতো। কাজে সেটাকে আরো ব্যাপক আকারে সেটাকে এগিয়ে নিতে হবে, সেই প্রকাশনার কাজগুলো করতে হবে। কারণ আমাদের অনেক দরকার, আমরা পাবো করি। এখন আমরা নিজেরা পারবো না, পারা না বলি না কর্মীরা, কিন্তু আমাদের যারা সক্রিয় অ্যাক্টিভ সাংগঠনিক কর্মী আছে, তারা এখানে সাংগঠনিক নানা কাজে ব্যস্ত থাকে, নানা জায়গায় তাদের দৌড়াদৌড়ি করতে হয়, সৃষ্টি করতে হয়। প্রয়োজনের তুলনায় অনেক কম মানুষ ম্যান পাওয়ার হবে, কিন্তু এই কাজগুলো করার জন্য মানুষ থাকে। যেমন কিছুদিন আগে একটা পিকেটি, যে ক্যাপিটাল অর্থাৎ 21st সেঞ্চুরি, এটা নিয়ে বইটা হয়েছে, বাংলায় অনুবাদ, এটা নিয়ে ঝড় চলছে, সারা দুনিয়ায় ঝড়, বাংলাদেশেও ঝড় চলছে।
কিন্তু পিকেটি কি বলছে, তাহলে সেটা ক্যাপিটাল 21st সেঞ্চুরি, এটা তো একটা বই, তারপরে আরো 2টা বই 720টা 620টা 3-4টা করে বই সেখানে লেখা আছে। তাহলে সেগুলো পড়ে সেগুলোর মধ্যে কি আছে, কি তথ্য আছে, কি বক্তব্য আছে, বিশ্লেষণ আছে, সেগুলো তো সংগ্রহ করা দরকার। যেমন সাগর মন্থন করে সেখান থেকে মনে মুক্তা মেয়েরা সেগুলোকে সংগ্রহ করা দরকার। এই সমস্ত বক্তব্য সেগুলো সংগ্রহ করে তার যে কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক, কতটুকু অসারতা, সেগুলো তুলে ধরে সেগুলোকে কমব্যাট করে একটা বিপ্লবী আন্দোলন, বিপ্লবী চিন্তা সেটাকে অগ্রসর করে নিয়ে এলো। সেই ধরনের মানুষ তো লাগবে। এই কমরেডরা যদি ভলেন্টিয়ার করেন তাহলে সেই বিষয়গুলো আমরা এখানে অগ্রসর করতে পারি। এখন আমাদের একটা সুবিধা আছে যে বাংলাদেশের মানুষ এক ভাষাভাষী দেশ, যে বাংলা ভাষায় আমরা সবাই কথা বলি, সেই জন্য আমাদের অন্য ভাষার কোনো প্রকাশনা দরকার নেই। কিন্তু বাইরের যে বামপন্থী পার্টিগুলো আছে, কমিউনিস্ট পার্টি, ইভেন ধরেন এই যে আমাদের নারী সমাবেশে 4টে দেশ থেকে আসলো, জার্মানি থেকে আসলো, শ্রীলঙ্কা থেকে আসলো, নেপাল থেকে আসলো, ইন্ডিয়া থেকে আসলো। ইন্ডিয়ার যারা পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিরা আসে তারা বাংলা জানে, তাদের সুবিধা আছে, তাদের সাথে বাংলায় কথা বলতে পারি, আমাদের বাংলা প্রকাশনা তারা করতে পারে। কিন্তু নেপালের কমরেডরা পারে না, শ্রীলঙ্কার কমরেডরা পারে না, জার্মানির কমরেডরা পারে না। তাহলে আমাদের তো প্রকাশনা ইংরেজিতে নাই আছে, তাহলে সেই প্রকাশনা যেগুলো বাংলায় আছে আমাদের লিমিটেড প্রকাশনা, কিন্তু এগুলো যেগুলো ইংরেজি করা, সেই ইংরেজি করার যে একজন মানুষ অনুবাদ করার জন্য একজন মানুষ, সেটা আমাদের দরকার। সেগুলো পার্টির ভাবনায় আছে যে একটা অনুবাদকের সেল, সেইটাও দরকার, যে বাংলা থেকে ইংরেজি করবে এবং ইংরেজি যেগুলো আছে সেগুলো থেকে বাংলা করে কিভাবে আমরা এখানে কতটুকু কি কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো বিবেচনা করা, সেই কাজগুলো আমাদের এখানে করা দরকার। কমরেডদের কাছে আহ্বান জানাবো যে কমরেডরা যদি কোনো কমরেড স্বেচ্ছায় ভলেন্টিয়ার করে, পার্টির কাছে নিজেদেরকে সমর্পণ করে যে আমরা এই কাজ করতে চাই, আমরা এই কাজ করতে আগ্রহী, আমরা তাদেরকে নিয়ে চেষ্টা করে দেখতে পারি এবং অগ্রসর হতে পারি। আমি আর এখানে বেশি কথা এখানে বাড়াবো না। আজকের বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন করে আমাদের তেমন কিছু বলার নাই, আমাদের দিক নির্দেশনা আছে। এখন বাংলাদেশের এই বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে সর্বহারা শ্রেণীর যে আন্দোলন, সেই আন্দোলনকে ব্যবহার করা ছাড়া, অর্থাৎ শ্রেণী সংগ্রাম, এখানে এক বুর্জোয়ার বিপরীতে আরেক বুর্জোয়ারা, এক বুর্জোয়ার বিপরীতে বামপন্থীরা, সর্বহারারা, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামটাকে কীভাবে সামনে নিয়ে আসা যায় সেই দিকে সবচেয়ে বেশি যত্নবান করতে হবে। এবং সেই কারণে আমাদের কংগ্রেসদেরকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তাদের মধ্যে বেশি বেশি করে গিয়ে তাদেরকে সংগঠিত করে যে শ্রেণী সংগ্রাম, সেই শ্রেণী সংগ্রামকে বিকশিত করে শ্রেণী সংগ্রামের মাধ্যমে এখানকার গণতান্ত্রিক সংগ্রামের যে অপরাধ কাজ, সেই কাজগুলোকে সম্পাদন করতে হবে। সেই লক্ষ্যে পার্টিকে সমস্ত জায়গায় মজবুত করা, কংগ্রেসদেরকে মানসিকভাবে সেভাবে প্রস্তুত করা দরকার। আগামী দিনে এখানে কংগ্রেসরা বলছেন যে যুদ্ধ, এগুলো থেকে বিচলিত হয়ে যাবে। আমরা যারা বামপন্থী, আমরা যারা কমিউনিস্ট, সেই কমিউনিস্টটা তো জানি, এটা লেনিন যখন সাম্রাজ্যবাদের উপর বই লেখে যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর, সেখানে সুস্পষ্টভাবে বলছে যে পৃথিবীতে যতদিন পর্যন্ত সাম্রাজ্যবাদ থাকবে ততদিন যুদ্ধ থাকবে, যুদ্ধ থাকবে। সেখানে কখনো বিশ্বযুদ্ধ, কখনো আঞ্চলিক যুদ্ধ, কখনো খণ্ডযুদ্ধ, সেই যুদ্ধ সেখানে থাকবে। তারই জন্য আজকে দেখছি যে এখানে 48-40টা দেশে এখনো যুদ্ধ চলছে, খণ্ডযুদ্ধ, আঞ্চলিক যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, সেই যুদ্ধগুলো চলছে। কাজে যুদ্ধ থাকবে। এখানে সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার অবসান না ঘটাতে পারলে এখানে যুদ্ধের যে উন্মাদনা, যুদ্ধের যে দামনা যেগুলো আছে, সেগুলো থেকে পৃথিবীর মানুষকে, দেশের মানুষকে সেখানে মুক্ত করা যাবে না। কাজে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য যুদ্ধের বিরুদ্ধে একসময় আসলে যুদ্ধ, শান্তিপূর্ণ সহাবস্থা, স্ট্যালিনের পরে কুস্তেবাইসা যেটা বললো, যে লেনিন যেটা বললো যে সাম্রাজ্যবাদ থাকলে যুদ্ধ থাকবে, কুস্তেবাইসা সেটাকে পাল্টে দিল যে না, এখন আর কোনো যুদ্ধের সম্ভাবনা নাই, এখন যুদ্ধ না, যুদ্ধ শান্তিপূর্ণ সহাবস্থা সেটা থাকবে। তার মানে তখন থেকেই কিন্তু যে বিপ্লবীদের মধ্যে, যে সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে সেখানে এই যে সুধন্যতি চিন্তা, সংশোধনবাদী চিন্তা, ভান্ন চিন্তা, সেটা থাকলো। সেই কারণে কিন্তু আজকে দুনিয়াব্যাপী এক সময়ে এক বিশ্বকেন্দ্রিক যে কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা সেটা গড়ে উঠেছিল, এখন কিন্তু আবার বহু কেন্দ্রিক যে বিশ্ব, সেই বিশ্বের সেখানে বিভক্তি সেগুলো দেখা যাচ্ছে। আগে ছিল সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থা বনাম সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা। সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার পতনের পর এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউনিপপুলার ওয়ার্ল্ড, এবং সেটা এখন কিন্তু শুধুমাত্র আমেরিকা এবং পশ্চিমাদের যে যুগ, তার বাইরেও কিন্তু চীন, রাশিয়া এগুলো মিলিয়ে আলাদা আলাদা যে যুগ, সেগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা সেগুলো চলছে। কাজে সেখানে আজকে পুঁজিবাদ বিরোধী সংগ্রাম, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, সেই সংগ্রামের সাথে বাংলাদেশের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই সংগ্রাম সেখানে এক এবং অঙ্গাঙ্গিভাবে যুক্ত।
আমরা বলতে চাই যে আমাদের পার্টির পক্ষ থেকে যে চলমান আন্দোলনগুলো আছে সেই কর্মসূচিগুলো বলে আমি এখানে আমাদের এই বক্তব্য সেখানে শেষ করতে চাই। আপনারা জানেন যে শিক্ষার কথা বলছি, যে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের মুখে। তাহলে সেই জাতীয় শিক্ষাক্রম 2001 সেগুলো নিয়ে আমাদের একটা ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে প্রকাশনা বেরিয়েছে।